আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। আওয়ামী লীগের আমলে যারা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, অর্থাৎ মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, বিশেষ করে হাসান মাহমুদ, ডাক্তার মুরাদ হাসান এবং এ আরাফাত, এরা যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন তারা এমন বেফাস কথা বলতেন, এমনভাবে বিরোধীদের আক্রমণ করতেন যেন এই মন্ত্রণালয়ের কাজই এরকম। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা এভাবেই কথা বলে আসছিলেন। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও প্রেস উইং যেভাবে কথা বলেছেন এটাই এর একটা বহিঃপ্রকাশ ছিল। কিন্তু বিএনপি সরকারের আমলেই যেন এর চিত্রটা বদলে গেল। বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জহিরুদ্দিন স্বপন। তার এখন পর্যন্ত গত 3 মাসে এমন কোনো বেফাস বক্তব্য আমি পাইনি একজন সাংবাদিক হিসাবে, যেটা আসলে একজন তথ্যমন্ত্রী হিসাবে রেগুলারলি বাংলাদেশে বলা হয়েছিল বা আগের মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেছেন। অন্তত জহিরুদ্দিন স্বপন সেরকম কোনো বক্তব্য এখন পর্যন্ত দেননি। এমনকি তিনি পিআরও দিয়ে মিডিয়াতে সর্বোচ্চ কাভারেজ নেওয়ার চেষ্টাও করছেন না। তাহলে কি আমরা খুব ভালো একজন তথ্যমন্ত্রী পেয়েছি? এরকমটা বলা এখনো যাবে না। তবে মন্ত্রীদের কার্যক্রমের উপর এবং মন্ত্রীদের কথাবার্তার উপর এমন লাগাম টানা হয়েছে যেটা আসলে তিনি চাইলেও বলতে পারবেন না, বা তিনি চাইলেও যে কোনো কিছু মিডিয়াতে বলে ফেলতে পারবেন না, বা বিরোধীদেরকে আক্রমণ বলেন বা বেফাস মন্তব্য বলেন তিনি সেভাবে করতে পারবেন না। যে কোনো মন্ত্রীই করতে পারবেন না, শুধু তথ্যমন্ত্রী নন, এমনকি বড় মন্ত্রণালয়ের মন্ত্রীও করতে পারবেন না। প্রধানমন্ত্রী সবগুলো মন্ত্রীকে, এমনকি এমপিকে নজরদারির আওতায় রেখেছেন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এমপিদেরকে এমনভাবে নজরদারি করছেন এবং তাদের সবার পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছেন যে তাদের কথাবার্তা কেমন এবং কাজকর্ম কেমন, চালচলন কেমন, মানুষের প্রতি তাদের আচরণ কেমন, সেটা যেন যাচাই বাছাই করা হয়। ইতিমধ্যেই কয়েকজন মন্ত্রী এমপির আমলনামা প্রধানমন্ত্রীর হাতে গেছে, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। দলীয় বৈঠক, সংসদীয় কমিটির বৈঠক সবগুলোতে প্রধানমন্ত্রী স্পষ্টত নির্দেশ দিচ্ছেন বেফাস কথা বলা যাবে না, এমনকি দুর্নীতি অনিয়ম করা যাবে না। এগুলোর কোনো একটি করলেই মন্ত্রিত্ব হারাতে পারেন, এমনকি যদি এমপিরা এরকম করেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী ধরা খেয়েছেন শুধুমাত্র তাদের কথার কারণে, এমনকি তাদের কথার কারণে তাদেরকে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে এরকম কথা আর যেন দ্বিতীয়বার বলা না হয়। এমনকি আমি এটাও শুনেছি যে প্রধানমন্ত্রী দলীয় ফোরামের বৈঠকে কিংবা সংসদীয় কমিটির বৈঠকে এগুলোর বিষয়ে খুবই কঠোর থাকেন এবং খুবই কঠোরভাবে নির্দেশনা দিয়ে থাকেন। আমি কথা বলবো 4 জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে এখন পর্যন্ত স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যে টাইপের কথা বলেছেন এগুলো যেন আর না বলা হয়, এবং এই টাইপের কথা আর বললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে কয়েকটা দৃশ্যমান, কয়েকটা অদৃশ্য। তো চলুন আমরা একটু দেখি কে কে আসলে প্রধানমন্ত্রীর দিক থেকে আসলে কঠোর নির্দেশের আওতায় এসেছেন এবং তাদেরকে স্পষ্টত বলা হয়েছে যে এই টাইপের কথা না বলার জন্য। এই তালিকার প্রথম দিকেই থাকবেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তার বেশ কিছু কথাবার্তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা হচ্ছে। তিনি যে মন্ত্রণালয়ের অধীনে রয়েছেন এবং শিক্ষার্থীরাই এসবের সমালোচনা করছেন। তবে গত 9 মে বিএনপির একটা দলের সভা হয়েছে, মতবিনিময় সভা, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। এখানে সারা দেশের নেতাকর্মীদেরকে নিয়ে এই মতবিনিময় সভা করা হয়েছে। এই সভায় শিক্ষামন্ত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি প্রশ্ন করেন। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এখনও আওয়ামী লীগ, তারপরে জামাত সংশ্লিষ্ট যারা আছেন তারা এখনও বিভিন্ন দায়িত্ব পালন করছেন, এদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রী উঠেই দাঁড়িয়ে বললেন যে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলবো, এরকম কথা তিনি বলে ফেললেন, একেবারে বেফাস টাইপের কথাবার্তা। সেখানে প্রধানমন্ত্রী তাকে থামালেন। পাশেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি তাকে থামিয়ে তাকে বললেন, আপনি 2টি শপথ নিয়েছেন এবং একটি সংসদের জন্য আর একটি মন্ত্রী হিসাবে, মানে একটি এমপি হিসাবে আর একটি মন্ত্রী হিসাবে, সুতরাং আপনাকে উত্তর দিতে হবে আরও ভেবেচিন্তে, বাস্তবসম্মতভাবে। অর্থাৎ সরাসরি নেতাকর্মীদের সামনে, আরও অন্যান্য কেন্দ্রীয়, স্থানীয়, তারপরে অনলাইনে যুক্ত ছিলেন অনেক নেতাকর্মী, সবার সামনে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রী এরকম কথা বলে বসলেন এবং বললেন যে আপনাকে ভেবেচিন্তে উত্তর দিতে হবে। যেই শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রী সরাসরি এরকম কথা বলেছেন, তাহলে একবার ভাবুন তো দলীয় ফোরামে কিংবা সংসদীয় কমিটির বৈঠকে সেই শিক্ষামন্ত্রীকে তিনি কিভাবে কথা বলতে পারেন।
এটা একটা বড়সড় বিষয় হয়ে থাকছে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং আরও কঠোর ভাষায় তিনি নিশ্চিতভাবে দলীয় ফোরামে কিংবা হচ্ছে সংসদীয় কমিটির বৈঠকগুলোতে এইসব বিষয়ে কথা বলেন। অর্থাৎ বেফাঁস কথা বলা যাবে না বা যেন তেনভাবে উত্তর দেওয়া যাবে না, উত্তর দিতে হবে সঠিকভাবে এবং ভেবেচিন্তে এবং আর্টিকুলেশন ওয়াইজ আপনাকে উত্তর দিতে হবে। ঠিক একই প্রোগ্রামে স্বাস্থ্যমন্ত্রীও একটা চাপ খেলেন। সেটা কিভাবে? স্বাস্থ্যমন্ত্রীকে একজন প্রশ্ন করলেন যে হামে এত শিশু মারা যাচ্ছে কেন? তো এখানে প্রশ্ন করার পর স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে নানান পদক্ষেপের কথা তিনি জানালেন। প্রধানমন্ত্রী তাকে থামালেন, তাকে থামাই বললেন যে হচ্ছে সব পদক্ষেপে আমার নাম নিলেন, তাহলে মন্ত্রী হিসাবে আপনি ও আপনার মন্ত্রণালয় কি কাজ করেছে বা কি করেছে? স্পষ্টত সবার সামনে যে তিনি যখন হচ্ছে হামের বিষয়ে বলছিলেন তখন তিনি বলছেন যে আমি প্রধানমন্ত্রীর নির্দেশে বা প্রধানমন্ত্রীর নির্দেশে ওইটা হয়েছে সেটা হয়েছে, যেটা আমরা হাসিনার আমলে দেখতাম। ঠিক একই টাইপের কথা বলার চেষ্টা করলেন স্বাস্থ্যমন্ত্রী, এবং বলতে গিয়ে এমন অবস্থা হইল প্রধানমন্ত্রী তাকে থামাইলেন যে হচ্ছে যদি সব কিছু আমার নামই বলতে হয় তা আপনি কি করলেন এবং আপনার মন্ত্রণালয় কি করেছে। অর্থাৎ বড়সড় একটা ধাক্কা খেলেন স্বাস্থ্যমন্ত্রী। তো এই হইল দৃশ্যত অবস্থা। এবার একটু অদৃশ্য দিকে আসা যাক। আপনাদের নিশ্চয়ই মনে আছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, যিনি আরও দুটো মন্ত্রণালয়ের মন্ত্রী, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি শুরুর দিকে মন্ত্রী হওয়ার পরে চাঁদা নিয়ে একটি মন্তব্য করেছিলেন এবং পরিবহন কেন্দ্রিক যে চাঁদাবাজি সেটাকে তিনি এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আমি শুনেছি যে হচ্ছে দলীয় ফোরামের বৈঠকে এবং হচ্ছে সংসদীয় কমিটির বৈঠকে তাকে এটা নিয়ে খুব কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে পরবর্তীতে যেন এরকম বেফাঁস কথাবার্তা বলা না হয় এবং যেই কথা বলার কারণে ব্যাপক সমালোচনা তৈরি হবে এবং সরকারের নেতিবাচক সমালোচনা করা হবে এবং সরকারকে এমনভাবে উপস্থাপন করা হবে যে হচ্ছে এই সরকার আসলে এগুলোর ধারক বাহক, এই টাইপের কথাবার্তা বলা যাবে না। আমি এটাও শুনেছি এখন পর্যন্ত যে বক্তব্যের কারণে সবচেয়ে বেশি যিনি হচ্ছে চাপ খেয়েছেন সেটা হচ্ছেন এই শেখ রবিউল আলম, এবং তাকে বড়সড় নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন সম্ভবত যে সামনে যে মন্ত্রী পরিষদে যে রদবদল আসবে সেখানে শেখ রবিউল আলমের মন্ত্রণালয়গুলোতে বড়সড় রদবদল আসতে পারে। আরেকজন প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তিনি তারেক রহমানের খুব ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এবং বগুড়া 2 আসনের এমপি। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তো কিছুদিন আগে চট্টগ্রামে যখন জলাবদ্ধতা হয় তিনি সেখানে গেলেন, গিয়ে তিনি একটি বক্তব্য দিলেন যে চট্টগ্রামে এসে আমি স্বাভাবিক দেখেছি, কোনো জলাবদ্ধতা দেখিনি। তিনি যখন গেছেন সেখানে অনেক জায়গায় পানি নেমে এসেছে বা পানি নেমে গেছে। তো মানুষের মনে এটা খুব দাগ কেটেছে যে যে জায়গায় মানুষ হাঁটতে পারেনি, চলতে পারেনি এবং জলাবদ্ধতার কারণে তীব্র দুর্ভোগ পোয়াতে হয়েছে মানুষকে, সেখানে মন্ত্রী গিয়ে এরকম একটা উপহাস করলেন। শুধু তা নয়, ওই যে মীর শাহে আলমের পুরা চট্টগ্রামের যে সফরটা ছিল, তিনি যে সেখানকার বিএনপি নেতা মেয়র শাহাদাতের সঙ্গে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাতের সঙ্গে যেভাবে আচরণ করেছেন, চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন সেখানে কথা বলতে চাচ্ছিলেন, তিনি তাকে থামিয়ে দিচ্ছিলেন পাশ থেকে, একেবারে ক্যামেরায় সেগুলো দেখা যাচ্ছে। ঢাকায় ফেরার পর মীর শাহে আলম এটার বিষয়ে তাকে হচ্ছে কঠোর নির্দেশ দেওয়া হলো যে এই টাইপের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে বলা হয়েছে। যতই ঘনিষ্ঠ হোক, যতই যাই হোক, এগুলো নিয়ে তাদেরকে স্পষ্টতা বলা হচ্ছে এবং আরও বেশ কিছু মন্ত্রী এমপিকে এইসব বিষয়ে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। শুধু তাই নয়, টকশোতে কথাবার্তা কিংবা হচ্ছে মিডিয়ার সামনে কথাবার্তা কিভাবে বলতে হবে সেসব বিষয়েও বলা হচ্ছে। আপনি যদি দেখেন, আমি একটা রিপোর্ট থেকে পড়ছি, একজন এমপি, লক্ষ্মীপুর 1 আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম, তিনি বলছেন যে আমাদের সংসদীয় কমিটির বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সবসময় আমাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সতর্ক করে বক্তব্য রাখেন। আবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও মন্ত্রী এমপিদের ত্রুটি বিচ্ছুতির চুলছেরা বিশ্লেষণ করা হয়। এটা শুধু কথাবার্তা না, যে কোনো ত্রুটি বিচ্ছুতি, যে কোনো কর্মের সব কিছুরই চুলছেরা বিশ্লেষণ করা হয়। প্রধানমন্ত্রী আমাদের সব কাছে তদারকি করছেন, তিনি কাউকেই জবাবদিহির বাইরে রাখতে চান না। এই জন্য আমরা যে কোনো কাজের আগে সতর্কতা অবলম্বন করছি। অর্থাৎ মন্ত্রী এমপিরা খুবই চাপের মধ্যে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে সরকার এবং দলের বিএনপির একাধিক সূত্র জানিয়েছে সরকার মন্ত্রী এমপিদের জবাবদিহির আওতায় আনতে নানা পদ্ধতি অবলম্বন করছেন সরকার প্রধান। এক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থা ছাড়াও গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকজন মন্ত্রী এমপির প্রশ্নবিদ্ধ আমলনামা প্রধানমন্ত্রীর হাতে জমা হয়েছে। দলের সিনিয়র নেতারা বিভিন্ন কর্মসূচিতে বলছেন প্রধানমন্ত্রী শুধু দুর্নীতিই নয়, যে কোনো পেশি শক্তির বা চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর। তাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে সুশাসন এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। যেটা নিয়ে সমালোচনা হচ্ছে যে সব মন্ত্রী এই সরকারি বসার পরই, শেখ হাসিনাও বসার পর এরকম টাইপেরই কাজ করতেন। এখন জনাব তারেক রহমানও একই টাইপের কাজ করছেন, সেটা খুবই ইতিবাচক। তবে সেটা তিনি কতদিন কন্টিনিউ করেন, তার যদি হোল 5 ইয়ার্স তার ক্ষমতাকালের পুরোটা সময় যদি এটা তিনি কন্টিনিউ করেন, এটাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু তিনি কয়দিন করলেন, এরপর আর তিনি আর এটা লাগামটা টানতে পারলেন না। সেখানেই কিন্তু দেশের দুরবস্থা তৈরি হবে বা সুশাসনে ব্যাঘাত ঘটবে বলে অনেকেই মনে করছেন। তাই এখন যে পদক্ষেপে হাঁটছেন বা এখন যেভাবে সরকার চালাচ্ছেন, অনেকেই চাচ্ছেন যে এভাবেই চলুক এবং এভাবেই যেন মন্ত্রী এমপিদের লাগাম টেনে এবং তাদেরকে যেন ঠিকঠাক রেখে বাংলাদেশটাকে একটা সুশাসন দেওয়া যায়, সে পথেই যেন হাঁটে। এবং এটাও বাস্তবতা যে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত কতটুকু পারবে, কেননা এতগুলো মন্ত্রী প্রতিমন্ত্রীকে কি কন্ট্রোল করা কি এত সহজ কি না একটা জায়গা থেকে, সেটাও দেখার বিষয় আছে। এই জায়গায় মন্ত্রী এমপিদেরকেও এই বিষয়ে সতর্ক থাকা বা নিজেদের থেকে নিজেরা নতুন যে রাজনীতির ইঙ্গিত দিচ্ছেন জনাব তারেক রহমান, সেই পথে হাঁটাটাই শ্রেয় বলে মনে করেন অনেকেই। আসসালামু আলাইকুম। এটাকে যদি বলবে, আমি যদি বলি ছোট করে, যে আইনের সাথে, আইনের মধ্যে থেকে আইনের সাথে যুদ্ধ, এবং এই যুদ্ধটা এত জটিল যুদ্ধ যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। একজন নারী, যে নারায়ণগঞ্জে আপনি তার শত্রুকে জিজ্ঞেস করলেও সে তাকে সন্ত্রাসী বলবে না। গণহত্যা, জুলাই হত্যাকাণ্ড তো পরের কথা। তিনি ঠিক মতো মশামাছিকেও মারেন কিনা, মানুষের এইরকম একটা ধারণা আছে এই নেত্রী সম্পর্কে। এই নেত্রী এমন নেত্রী যার ইলেকশনে তার প্রতিপক্ষ দল বিএনপি পর্যন্ত তাকে এক সময় সাপোর্ট দিয়েছে। তিনি হচ্ছেন আইভি রহমান। যখন শামীম ওসমান আর আইভি রহমানের ফাইট হয়, তখন বিএনপি চোখ বন্ধ করে আইভি রহমানকে সমর্থন দিয়েছিল। আইভি রহমান কি খারাপ উনি বলে বিএনপি সমর্থন দিয়েছিল? সেই বিএনপি সরকারের সময়ে সেই আইভি রহমান জামিন পাচ্ছিলেন না, উচ্চ আদালত থেকে জামিন পেলেন, আবার তাকে সোনের দেখানো হলো, একবার 5টা মামলায় ভুগলেন, তারপর আবার নতুন করে তার নামে 5টা মামলা দেওয়া হলো। এবার একটা আলুর কিঞ্চিত রেখা বোধহয় দেখা যাচ্ছে। এর আগে 10 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রকে হাইকোর্টে দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। 12 মামলায় আইবির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। এবার সিদ্ধিরগঞ্জ থানায় করা 2টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবির জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেয়। এর ফলে মোট 12টি মামলায় জামিন বহাল থাকায় এখন সাবেক মেয়রের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু। এদিকে চেম্বার আদালতের 2 মামলায় জামিনের পর সাজু বলেন, তাকে যেন আর হয়রানি না করা হয় সে বিষয়ে আগেই রুল জারি করেছে হাইকোর্ট, মানে যেন নতুন করে আর সোনেরেস্ট ফোনেরেস্ট এগুলো না দেখায়। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা সহ পৃথক 10 মামলায় গত 10 মে আইবিকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সেদিন এই আদেশ দেন। এর আগে হাইকোর্ট ওই 10 মামলায় জামিন দিলে সাবেক মেয়রকে আরো 2টি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে 30 এপ্রিল সেই 2 মামলাতেও জামিন দেয় হাইকোর্ট। এই 2টি মামলায় রোববার জামিন বহাল রাখেন চেম্বার আদালতের বিচারক। এর আগে এই 2 মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইভি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 26 এপ্রিল হাইকোর্ট রুল সহ আদেশ দেয়। রুলে শুধু হয়রানি ও অপদস্থ করার উদ্দেশ্যে বারবার এবং মিথ্যা প্রকৃতির মামলায় আবেদনকারীকে জড়ানোর কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেফতার না দেখাতে এবং গ্রেফতার ও হয়রানি না করার কেন নির্দেশ দেওয়া হবে না, রুলের সেটিও জানতে চাওয়া হয়েছে। মোদ্দা কথা, আইভি রহমান তার জামিনে তিনি মুক্তির বাতাস পাবেন। তবে আইভি রহমানের নামটার সঙ্গে আরো বেশ কিছু জিনিস কিন্তু জড়িয়ে গেছে।
এর মধ্যেই আওয়ামী লীগের নেতৃত্ব, আবির রহমান তো আওয়ামী লীগ করেন, এটা তো আর তিনি অস্বীকার করছেন না বা কেউ অস্বীকার করে না। এই যে তার বিরুদ্ধে হত্যা মামলা, নারায়ণগঞ্জে কোনো মানুষ কি বিশ্বাস করেন যে আবির রহমান মানে আবির রহমানের এই হত্যা মামলার বাদী যারা, তারা কি নিজে বিশ্বাস করেন যে আবির রহমান 5 আগস্ট বা জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটিয়েছে নারায়ণগঞ্জে? নিশ্চয়ই সেটা করে না। আর আইবির রহমান, দুটি বিষয় সবসময় আলোচিত হয়েছে যে আইবির রহমানকে একটা অংশ জেলে রাখতে চায়, কারণ হচ্ছে সামনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আছে। আইবির রহমান এখন এত বেশি জনপ্রিয়, যদি তিনি মুক্ত থাকেন এবং মুক্ত অবস্থায় তিনি সিটি কর্পোরেশন নির্বাচন করেন, তাহলে বিএনপি যতই শক্তিশালী জায়গায় থাকুক, বিএনপির যতই বড় ফিগার নারায়ণগঞ্জের মনোনয়ন দেন, যেখানে শামীম ওসমানের মতন প্রভাবশালী লোক নাকানি চোবানি খেয়েছে, সেখানে আইবির রহমান একটা ফ্যাক্টর। আর আরেকটা দ্বিতীয় বিষয় হলো, সত্যিকার অর্থে কি আওয়ামী লীগের কোনো দিকে, আওয়ামী লীগের কোনো নেতৃত্বের দিকে আইবির রহমান যাবেন কিনা, এটাও কি রাজনৈতিক হিসাব আছে, যে কারণে তাকে বারবার জামিন দিয়ে আবার আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।